আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। কিভাবে কারা হত্যা হয়েছে বা কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে, জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে বিশেষ বার্তা এসেছে, কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায় মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে, যার আওতায় তারা রাজনৈতিক প্রতিরোধের নামে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এনসিপি এবং মব রাজনীতি এখনো চলমান, যা দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো শক্তিগুলো তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম। পুলিশ হত্যার বিচার হবে কি হবে না তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর, কিন্তু যে সরকার নিজেই মববাজ গোষ্ঠীকে রাজনৈতিক পরিচয় দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা কি আসলে পুলিশ হত্যাকারীদের বিচার করতে চাইবে? পুলিশ হত্যার হোতা হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি এদেরকে ধরা হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে যখন রাজপথে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তুলে হত্যা সন্ত্রাসের রাজনৈতিক খেলা শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা উন্মোচিত হয়েছে ভয়ঙ্করভাবে। সেই আন্দোলনের নামে সংগঠিত পুলিশ হত্যা, থানা দখল, অস্ত্র লুটপাট এবং মব সন্ত্রাসের ঘটনাগুলো আজ যখন আবার আলোচনায় আসছে, তখন প্রশ্ন উঠছে সেই হত্যাযজ্ঞের মূল হোতারা কি আদৌ বিচারের মুখোমুখি হবেন কিনা। হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, আক্তার, মাহফুজ আলম এই নামগুলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পুলিশের গোয়েন্দা তথ্যেও উঠে এসেছে হত্যা এবং নাশকতার পরিকল্পনাকারী হিসাবে। অথচ বিগত 18 মাসে এই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল খোলানো হয়েছে এবং সেই দলকে নির্বাচনে জিতিয়ে এখন বিরোধী দলে বসানো হয়েছে। ইউনূস সরকারের আমলে জারি হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ তাদেরকে দেয় আইনি দায় মুক্তি, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কালো আইন। এর আগেও এই কালো আইন হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। শুধু তাই নয়, আমরা অপারেশন ক্লিন হার্টেরও দায় মুক্তি দেখেছিলাম। এই অধ্যাদেশের ফলে পুলিশ হত্যার মতো গুরুতর অপরাধগুলোকেও রাজনৈতিক প্রতিরোধ হিসাবে বৈধতা দেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং সাংবিধানিকভাবে বিতর্কিত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হন, যদিও অভ্যন্তরীণ এবং অন্যান্য সূত্রগুলি বলছে এই সংখ্যাটি প্রায় 3 শতাধিক। শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনে 13 জন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের 21টি থানায় হামলা করা হয়, 13টি থানা পুড়িয়ে ছাই করা হয়। এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত, সমন্বিত, সামরিক কায়দায় পরিচালিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বানিয়াচং থানা জ্বালিয়ে এসআই সন্তোষকে যেভাবে মারা হয়েছিল, তার স্বীকারোক্তি সব জায়গায় ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারা সামরিক কায়দায় কিভাবে পুলিশদেরকে হত্যা করেছিল নৃশংসভাবে। হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে টার্গেট করে হত্যা করে, লাশ পুড়িয়ে ফেলে, অস্ত্র লুট করে এবং থানা দখল করে। এই ঘটনাগুলোর ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপ, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং গোয়েন্দা তথ্য সবই পুলিশের কাছে রয়েছে। অথচ তদন্ত হয়নি, মামলা হয়নি, কারণ অন্তর্বর্তী সরকার সংকেত দেয়নি। অন্তর্বর্তী সরকারের তারা ছিল ঘনিষ্ঠ, তারা ছিল মব বাহিনী। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে, তদন্ত শুরু হবে, মামলা হবে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন হলো, যখন সেই অপরাধীরা এখন সংসদ সদস্য, বিরোধী দলের হুইপ, রাজনৈতিক নেতা, তখন তাদের ধরা কতটা সম্ভব? ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক প্রতিরোধ হিসাবে সংগঠিত যে কোনো হত্যা, ভাঙচুর বা সন্ত্রাসী কার্যক্রমকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে মানবাধিকার কমিশন ঠিক করবে কোন হত্যাকাণ্ড রাজনৈতিক এবং কোনটি ব্যক্তিগত। অর্থাৎ পুলিশ হত্যার বিচারও এখন একটি রাজনৈতিক কমিশনের বিবেচনার উপর নির্ভর করছে, যা আইনিভাবে অবাস্তব এবং বিপজ্জনক। এই কমিশন যদি বলে হাসনাত, সার্জিসদের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিরোধ, তাহলে তাদের কোনো দায় থাকবে না। আর যদি ব্যক্তিগত বলে ঘোষণা করে, তবেই কেবল মামলা হবে। এই আইনি ফাঁক
রেখে দেওয়া আসলে হত্যাকারীদের রক্ষা করারই চেষ্টা করা হচ্ছে, বিচার নয়। অন্যদিকে পুলিশের অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে যে তদন্ত শুরু হলেও আসলে কাজটি কঠিন, কারণ হামলায় জড়িত অনেকেই এখন রাজনৈতিকভাবে খুব শক্তিশালী। তাদের কেউ কেউ সংসদ সদস্য, কেউ বিরোধী দলের নেতা, কেউ আবার সরকারি দলের আশ্রয় প্রার্থী। এই পরিস্থিতিতে তদন্তকারী কর্মকর্তারা বিব্রত। তারা জানেন আসামি চিহ্নিত করলেও গ্রেপ্তার করা সম্ভব হবে না, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ অপেক্ষায় থাকবে। আর যে অধ্যাদেশ জারি হয়েছে তাতে করে তাদের তদন্ত রিপোর্টও প্রশ্নবিদ্ধ হতে পারে। এই আইনি জটিলতার মধ্যে পড়ে পুলিশ আসলে একটি তদন্ত প্রক্রিয়ায় সময় ক্ষয় করবে হয়তো, যার ফলাফল হবে শূন্য। প্রশ্ন হলো, রাষ্ট্র নিজেই যখন হত্যাকারীদের আইনি সুরক্ষা দিচ্ছে, তখন বিচার কিভাবে সম্ভব? যখন পুলিশ হত্যার পরিকল্পনাকারীরা সংসদে বসে আছেন, তখন তাদের বিচার কে করবে? তারা নিজেরাই তো আইন প্রণয়নকারী। এই প্রশ্নের উত্তর এখন অনিশ্চিত, কারণ বাংলাদেশে রাজনীতি এখনো সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়ার একটি হাতিয়ার। আইনের শাসন নয়, রাজনৈতিক বিবেচনায় এখন নির্ধারণ করছে কে অপরাধী আর কে নিরীহ। এই পরিস্থিতিতে পুলিশ হত্যার হোতারা ধরা পড়বে কি পড়বে না তা সময় বলবে, তবে আইনি এবং রাজনৈতিক বাস্তবতা বলছে সম্ভাবনা আসলে ক্ষীণ। দিকে দিকে শোনা যাচ্ছে শেখ হাসিনার ফিরে আসার কথা। এখন শেখ হাসিনা কবে ফিরবেন, আওয়ামী লীগ নেতারা কবে ফিরবেন, সে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। আমি এখন এই নিয়ে কোনো কথা বলবো না এই কারণে, কারণ খলিলুর রহমানের কালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা, এবং অমিত শাহ এবং অজিত দোভাল পরপর দুদিন। এখন আজকে রাত্রিরে খলিলুর রহমান প্লেন ধরছেন, আজ রাতে ভারতে থাকবেন, তারপর সকালবেলাতে উনি ওনার যথারীতি কাজকর্ম শুরু করবেন। এখন খলিলুর রহমান তাকে যেটা বলা হয়েছে যে আপনি প্রথম দুটো পয়েন্ট, 10টা পয়েন্টের প্রথম দুটো পয়েন্ট আপনি বাদ দিয়ে 3 নম্বর পয়েন্ট সেটা নিয়ে আপনি আলোচনার জন্য আমাদের অবগত করার জন্য আনছে। সেটা হচ্ছে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে আপনারা যে দূরত্ব বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা সম্পর্কে আপনারা জানাচ্ছেন। কিন্তু 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। আইসিটি দিয়ে মামলা করা হয়েছে, এবং 2, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে দিতে হবে। এই দুটো জিনিস আগে আপনাকে লিখিতভাবে সরকারের পক্ষ থেকে নিয়ে আসতে হবে অ্যাজ আপনার ফরেন মিনিস্টার। আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, তার মানে ফরেন মিনিস্টার। আপনি যখন এখন বিএনপির ফরেন মিনিস্টার, তাহলে ফরেন মিনিস্টারের দায়িত্ব হচ্ছে এইগুলোকে সরকার টু সরকার জানানো। অতএব এই দায়িত্বটা আপনার ওপরেই পড়েছে। এবার কালকে খলিলুর রহমান বৈঠকের পর, কাল পরশু বৈঠকের পর কি দস্তাবেজ যদি দেন এবং কি আলোচনা হয়, তারপরে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তন নিয়ে তখন কথা বলবো। তার আগে কথা বলবো না, আমি ঠিক করে নিয়েছি। কারণ সলিড তথ্য যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমি আমি কাগজ দেখে বলি, তাতেই আমায় দেখে দেয় গুজব অভ্যাস বলে। কাগজ ছাড়া যা বললে পরে তো আরো মুশকিল। এখন দুটো খবর আপনাদের আগাম দিয়ে রেখে দিই, পরে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মায়ানমার সরকার তারা কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে, তারেক রহমানকে নয়। আবার আরাকান আর্মি পৃথকভাবে কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে। এর পেছনে রহস্য কি, কেন করলো, সেটা আমি পরের ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওতে তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এখানে অনেকগুলো প্রসঙ্গ আছে। দ্বিতীয় হচ্ছে, এই যত পুলিশ মারা হয়েছে না, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, 27 জন সমন্বয়কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তারেক জিয়ার সরকার।
তারেক রহমানের সরকার বলা যায়। এখন সেই মামলার গতি প্রকৃতি, কারা কারা আছেন সেখানে, বলেছিলেন ল্যাজমোটা সমন্বয়ক সব, তারা কেউ পার পাবে না। পরবর্তী যে সরকারি এসে বসুক, সে হাসিনা সরকারি বসুক বা অন্য যে কোনো সরকার এসে বসুক, ভারতবর্ষ ছাড়বে না, এদের কাউকে ছাড়বে না, কারোর রেহাই নেই। আমি কিন্তু বরাবর বলে গেছি, তখন আপনারা নানান কথা লিখেছেন, আমি আজকাল আপনাদের কথা কানে দিই না। কারণ আপনাদের প্রধানমন্ত্রী একটা কথা আমাকে বলেছেন, শোনো, যে গাছে ফল ধরবো সেই গাছেই লোকে ঢিল মারবো, সুতরাং ওই সবে কান দিও না, তুমি তোমার কাজ করে যাও। তাহলে আমি আমার কাজ করে যাচ্ছি। এবার আর একটা খবর আপনাদের দিই, এই দুটো খবর তারপরে বিস্তারিত ভাবে আমি দেবো। একটা হচ্ছে সমন্বয়ক 27 জন কারা এবং তাদের বিরুদ্ধে কি কি মামলা হতে যাচ্ছে, আর খলিলুর রহমানকে কেন মায়ানমার সরকার এবং ওই আমরা আরাকান আর্মি কনগ্রাচুলেট করলো, তার পেছনের কাহিনীটা বলবো পরবর্তী ভিডিওতে। আজকে আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে, একদিন ধরে পাকিস্তানকে খুশি করছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার তার ভারতকে খুশি করার পালা। ভারতকে খুশি করতে গিয়ে তিনি এমন একটা বোমা ফাটিয়েছেন যে পাকিস্তান প্রায় রসাতলে যাওয়ার জোগাড়। সেটা আবার আমাদের কাগজেই বেরিয়েছে। এই দেখুন আজকের কাগজ। আজকের কাগজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, ভালো করে দেখে নিন। 26শে ফেব্রুয়ারি, আনন্দবাজার পত্রিকা। তলায় কি লেখা আছে? ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। দেখে নিন ভালো করে। ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। এখন ট্রাম্প দাবি করেছেন কি? ট্রাম্প অদ্ভুত রকম দাবি করেছেন। অন্তত 80 বার তো ভারতের ফেলেছেন, মানে বিমান ফেলেছেন, ভারতের যুদ্ধ থামিয়েছেন 80 বার বলেছিলেন অন্তত উনি, আর 11টা প্লেন পড়েছে সেটাও উনি বলেছেন। এইবারে যেটা উনি দাবি করেছেন সেটা নতুন, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি 25শে ফেব্রুয়ারি, তার হস্তক্ষেপেই যে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে বিরতি টেনেছিল, এই দাবি অন্তত 80 বার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ব্যাপারে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন আমেরিকা হস্তক্ষেপ না করলে অন্তত 3.5 কোটি মানুষের মৃত্যু হতো। ভাবুন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি অতীতে বারবার খারিজ করেছে ভারত, যদিও শরীফ আমেরিকার প্রেসিডেন্টকে প্রকাশ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়েছেন। ফলে ট্রাম্পের আজকের দাবিতে শরীফেরই মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফেরই মুখ পুড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। তাদের ব্যাখ্যা, 4 দিনের অপারেশন সিঁদুরে ভারত ঠিক কতটা এগিয়েছিল তা ট্রাম্পের কথাতে পরিষ্কার হয়ে গিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে 1 বছর পূর্ণ করেছেন ট্রাম্প। সেই উপলক্ষে সে দেশের কংগ্রেসের বক্তৃতা দিচ্ছেন তিনি। সেখানে তার দাবি, এই 1 বছরে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন। ভারত পাকিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে ইসরায়েল হামাস, ইসরায়েল ইরান, মিশর ইথিওপিয়া, সার্বিয়া কসাভো, রোয়ান্ডা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আর্মেনিয়া আজারবাইজান এবং কম্বোডিয়া থাইল্যান্ড। কোনোটাই আদতে কিছু হয়নি। ভালো। ট্রাম্প বলেন, দেশে ও বিদেশে আমেরিকানদের নিরাপত্তা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা গর্বের সাথে কাজ করেছি। প্রথম 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি আমি। পাকিস্তানে ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমায় বলেছেন আমি হস্তক্ষেপ না করলে 3.5 কোটি মানুষ মারা যেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রথম যুদ্ধটি থামানোর জন্য আমার প্রশাসন কাজ করে চলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হত্যাকাণ্ড চলছে। এই সময় প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না। মানে যখন এর আমলের কথা বলছেন উনি, বাইডেনের আমলের কথা বলছেন। ট্রাম্প এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ সেনাকে সম্মানিত করেছেন, বলেছেন আমি
সবসময় সম্মান রাষ্ট্রীয় সম্মান চেয়েছি, কিন্তু আমাকে জানানো হয়েছে আমি নিজেকে তা জানাতে পারিনি। এখানটা কি লিখেছে আমি বুঝতে পারছি না, এখানটা লেখাটা ভুল হয়েছে, কিন্তু আমাকে জানানো হয়েছি আমি নিজেকে তা দিতে পারি না। মানে কি বলতে চেয়েছে কাগজ আমি ধরতে পারছি না। গত 10 মে অপারেশন সিঁদুরের 4 দিনের মাথায় সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকার মধ্যস্থতায়। তিনি আরো দাবি করেন দুই দেশের উপরে 200% আমদানির শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, তাতেই যুদ্ধ থামে। ভারত অবশ্য এই দাবি অস্বীকার করে এসছে, দাবি করেছে দুই দেশের ডিরেক্টর জেনারেল, মানে এটা বন্ধ করেছে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন, তারা সরাসরি কথাবার্তা বলে যা দেখানো হয়েছে টিভিতে সেই অনুযায়ী যুদ্ধ থামানো হয়েছে। এটা হচ্ছে ভারতের বরাবরের যেটা বক্তব্য, সেই বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে নতুন করে উনি দাবি করলেন 3.5 কোটি মানুষ মারা যেত, তাতেও কিন্তু ভারতবর্ষ কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের কোনো কথাতেই আজকাল কোনো প্রতিক্রিয়া জানানো হয় না, এটা একদম সঠিক। ট্রাম্প যা বলেন তার উল্টো তিনি করেন, আর যা করেন সেটা উনি বলেন না। উনি রাত্রিবেলা শোন, মাঝরাতে একটা চিন্তা হয়, উঠে তিনি সমাজ মাধ্যমে করে লিখে ছেড়ে দিলেন। তার যে প্রতিফলন কিভাবে সারা বিশ্বে পড়তে পারে, তিনি মানে বিশ্বের সব থেকে বড় শক্তিশালী রাষ্ট্রের একজন প্রধান, তার একটা বক্তব্য কোথায় গিয়ে যেতে পারে প্রতিক্রিয়া, সেটা উনি ভাবেন না। উনি বলে দেন, ওনার মতো করে বলে দেন। এবারও বলেছেন 3.5 কোটি মানুষ মারা যেত, কখনোই এটা সত্য নয়। যদিও ভারত মুখে কিছু বলবে না, কিন্তু আমরা জানি এটা ট্রাম্পের আর একটা গুণ, সেটা হচ্ছে ভারতকে এখন একটু সন্তুষ্ট করার ব্যাপার আছে। ভারত এফটিএ ডিল এগিয়ে আসছে, আর এফটিএ যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ ট্রাম্পকে গভীর গাড্ডায় ফেলে দেবে। আর মোদিজি এটা নিয়ে কোনো কথা বলছেন না, ফলে এখন ট্রাম্প বাবু বলেছেন মুশকিলে। তো প্রথম যেটা আমি বললাম আপনাদের যে খলিলুর রহমানের সঙ্গে কালকে পরশু 2 দিন মিটিং আছে, এই দুটো মিটিং এর পর কি পরিস্থিতি হয় এবং ওই 2 পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 এই দুটো নিয়ে কি জবাব খলিলুর রহমান নিয়ে আসেন, তার উপরে শেখ হাসিনার ফেরা না ফেরা নিষ্পত্তি হচ্ছে। তবে এটা নিশ্চিত জানুন যে ভারতবর্ষ তার সুরক্ষা নিশ্চিত না করে শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না। 100% নিরাপত্তা নিশ্চিত করা হলে তারপরে উনি ফেরত পাঠাবেন। তার আগে যা ব্যবস্থা হচ্ছে হোক না, সেগুলো হতে থাকুক, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বিরুদ্ধে সমস্ত যত আইনি ব্যাপারগুলো আছে সেগুলোকে সরলীকরণ করতে হবে বা উঠিয়ে দিতে হবে যে কোনো একটা। যদি আইসিটির যদি যে তাজুল ইসলাম, তাকেই যদি সরিয়ে দেয়, চিফ প্রসিকিউটর যিনি প্রথম এই মামলাটা করেছেন, তাকেই যদি অবৈধ ঘোষণা করে সরিয়ে দেওয়া হয়, তাহলে মামলা থাকেটা কি? 12 তারিখ আপনাদের সংসদ বসছে, সেই সংসদে এটা যদি উত্থাপন না হয় তাহলে অলরেডি এটা বাতিলই হয়ে যাবে। এখন সেই দিকেই যাচ্ছে ব্যাপারটা, দেখা যাক, হয়তো সেই উত্তরটাই হয়তো উনি নিয়ে আসবেন, এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তবে ট্রাম্পের যে খবরটা আমি বললাম সেটা কিন্তু এই আমি কাগজ দেখে বললাম ভাই, এই কাগজ দেখে বললাম, যেটা আপনারা দেখালাম। আমাকে আবার গুজববাজ বলবেন না, গুজববাজ যদি বলেন তাহলে এই ডোনাল্ড ট্রাম্পকে বলবেন, তিনি যেটা বলেছেন 1,70,00,000 3 কোটি 3.5 কোটি লোক মানুষ মারা যেত, আমায় বলবেন না ভাই। আমি আগে থেকে বলে দিচ্ছি, হাত তুলে দিচ্ছি ভাই, আমায় বলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।